হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স দাদা অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের সকলকে স্বাগত। আমি তোমাদের রসায়ন শিক্ষক নাজমুল স্যার। আজ আমি ক্লাস 9-এর একটি জটিলতম অধ্যায় বলে ছাত্রছাত্রীরা মনে করে, তাদের বুঝতে অসুবিধা হয়। স্যার পাতন কি, স্যার ঊর্ধ্বপাতন কি, স্যার আংশিক পাতন কি, এই পাতনের বিষয়ে মেনলি এই অধ্যায়টি আসছে মিশ্রণের পৃথকীকরণ। যে অনেকগুলি পদার্থের মিশ্রণ কোথাও রয়েছে, সেখান থেকে সেই পদার্থগুলিকে পৃথক করার পদ্ধতি। আচ্ছা, তুমি মনে করো যে স্যার আমি লবণ আর জল মেশালাম, আমি কি সেই লবণ জলের মিশ্রণ থেকে লবণটাকে পেতে পারি? তুমি কিন্তু স্বাভাবিকভাবে পাবে না। তবে কিন্তু এর কিছু বিশেষ রাসায়নিক পদ্ধতি আছে। পরীক্ষাগারে আমরা কিন্তু লবণ এবং জলকে পৃথক করতে পারি, আমরা চিনি এবং জলকে পৃথক করতে পারি। এই যে পদ্ধতি, একাধিক পদার্থের মিশ্রণ, এই মিশ্রিত পদার্থের মধ্য থেকে পদার্থগুলিকে পৃথক করার যে পদ্ধতি, সেই পদ্ধতিগুলো আমরা এই টপিকের মধ্যে পড়ব। তো তোমরা বুঝতে পারছো আমি কি পড়াতে চলেছি তোমাদেরকে। খুব গুরুত্বপূর্ণ একটি টপিক ক্লাস 9-এর, যে মিশ্রণের পৃথকীকরণ, যে কিভাবে মিশ্রিত পদার্থগুলির মধ্য থেকে তুমি এই পদার্থগুলিকে পৃথক করবে। তো দেখতেই পাচ্ছ আমি তোমাদেরকে পড়াতে শুরু করব মিশ্রণের উপাদানগুলির পৃথকীকরণ। তো চলো, ছোট্ট একটা ক্লাস হবে, তোমাদের নিশ্চিত ভালো লাগবে। চলো দেখো, মিশ্রণের উপাদানগুলির পৃথকীকরণ কাকে বলে? তাহলে দুই বা ততোধিক পদার্থের মিশ্রণ, দুই বা ততোধিক পদার্থের মিশ্রণ, সেই মিশ্রিত পদার্থগুলির মধ্যে পদার্থগুলিকে পৃথক করার যে প্রসেস, তাকে আমরা কি বলি? পৃথকীকরণ। দেখো, দুই বা ততোধিক পদার্থের মিশ্রণ থেকে উপাদানগুলি রাসায়নিক ধর্মের উপরে ভিত্তি করে উপাদানগুলিকে বিশুদ্ধ অবস্থায় আলাদা করতে হলে যে সকল পদ্ধতির সাহায্য নিতে হয়, তাকে সেই উপাদানের পৃথকীকরণ পদ্ধতি বলে। তাহলে চিনি আর জলকে পৃথক করতে আমি যে পদ্ধতি কি পদ্ধতি আমাকে অবলম্বন করতে হবে? আমার লবণ জলকে পৃথক করতে, লবণ এবং জলের মিশ্রণ থেকে লবণ এবং জল এই দুটোকে সম্পূর্ণরূপে পৃথক করতে আমাকে কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে, এই যে পদ্ধতিগুলোকে কি বলা হয়? পৃথকীকরণ পদ্ধতি। তো চলো আমরা কিসের উপরে ভিত্তি করে এই পৃথক করব? যে চিনি আর জল মিশিয়েছি, চিনির কি কি বৈশিষ্ট্য আছে, জলের কি কি বৈশিষ্ট্য আছে, মিশ্রণের উপাদানগুলির বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে পদ্ধতি চেঞ্জ হয়ে যায়। যদি একটি কঠিন একটি তরল হয়, সেটা পৃথকীকরণের পদ্ধতি আলাদা। যদি দুটি তরল হয়, সেটা পৃথকীকরণের পদ্ধতি আলাদা। তাহলে যে পদার্থগুলিকে মেশানো হচ্ছে, সেই পদার্থের রাসায়নিক ধর্মের উপরে ভিত্তি করে পৃথকীকরণ পদ্ধতিগুলো ভিন্ন ভিন্ন হয়ে যায়। তাহলে মিশ্রণের পৃথকীকরণ পদ্ধতি ভিন্ন ভিন্ন হয়ে যায়, সে তো বুঝলাম, কিন্তু বিষয় হলো এই পৃথকীকরণের প্রয়োজন হলো কেন? এই পৃথকীকরণ আমরা করতে যাব কেন স্যার? দেখো, এই পৃথকীকরণ করার জন্য, যে মিশ্রিত পদার্থকে পৃথকীকরণ করার জন্য কি দরকার পড়লো, করার জন্য তো পদ্ধতি কি কি সেটা আমরা জানলাম, কিন্তু কেন পৃথকীকরণ করতে হবে, কেন পৃথকীকরণ করতে হবে, সেটাই আমাদেরকে প্রথমত জানতে হবে। দেখো, আমরা দেখবে সোনার আংটি ব্যবহার করি, আমরা দেখবে রূপার আংটি ব্যবহার করি, আমরা বিভিন্ন ধাতুকে ব্যবহার করি। সেই ধাতুগুলো কোথা থেকে এসছে? সেই ধাতুগুলো কিন্তু খনিজ হিসাবে মাটির তলা থেকে বিভিন্ন খনিজ আকরিক হিসাবে আমরা পেয়েছি। এই যে এক একটা পদার্থের মধ্যে আরো ভিন্ন ভিন্ন পদার্থ মিশে থাকে, মাটির তলা থেকে যখন সোনা, রূপা, বিভিন্ন ধরনের ধাতব পদার্থ, লোহা, এই ধরনের পদার্থগুলিকে যখন মাটির তলা থেকে তোলা হয় না, সেই মাটির তলা থেকে সেই ধাতু মানে মনে করো আমার সোনা রয়েছে, সোনা তার মধ্যে দেখবে আরো অন্যান্য অপদার্থ মানে মিশে থাকে, অপদ্রব্য মিশে থাকে, বিভিন্ন বাজে পদার্থ মিশে থাকে। তাহলে কি করতে হবে? ওই সোনাকে পেতে গেলে আমাকে ওই রূপাকে পেতে গেলে আমাকে কি করতে হবে? ওই অন্যান্য পদার্থগুলিকে পৃথক করতে হবে না? তাহলে কোনো একটি পদার্থকে আমরা কি করব? আমরা আমাদের ব্যবহারের উপযোগী করার জন্য অন্যান্য পদার্থকে পৃথক করতে হতে পারে। আমরা কি হয়, মনে করো একটা মিশ্রণের মধ্যে অন্যান্য পদার্থ মিশে আছে, সেই পদার্থগুলির রাসায়নিক ধর্মকে জানার জন্য আমরা এইগুলো ব্যবহার করে থাকি পৃথকীকরণ। তাহলে পদার্থটি কোন মৌল দ্বারা গঠিত তা জেনে পদার্থটির ভৌত এবং রাসায়নিক ধর্ম জানার জন্য, তাহলে একটি মিশ্র পদার্থের মধ্যে যে মনে করো আননোন একটা পদার্থ, মনে করো দেখবে সমুদ্রে, তোমরা ভূগোলে পড়ে থাকবে, সমুদ্রের তলা থেকে কি করা হয়?
খনিজ তেল নিষ্কাশন করা হয়। সেই খনিজ তেলের মধ্যে কি থাকে, অনেক ধরনের মানে রাসায়নিক পদার্থ থাকে। যেমন মনে করো সমুদ্রের তলা থেকে যে যে তৈল নিষ্কাশন করা হয়, যে আমাদের যে খনিজ তেল নিষ্কাশন করা হয়, খনিজ তেলের মধ্যে অনেক রকম খনিজ তেল থাকে, পেট্রোল থাকে, ডিজেল থাকে, কেরোসিন থাকতে পারে, ঠিক আছে, এবং আরও মনে করো বিভিন্ন জৈব গ্যাস থাকতে পারে। এই যে খনিজ তেল থেকে কি হয়, এই খনিজ তেলের মধ্যে কি থাকে, পেট্রোল, ডিজেল, কেরোসিন, বিভিন্ন ধরনের জ্বালানি মিশে থাকতে পারে। এই জ্বালানিগুলোকে পৃথক করতে হয়। এই পৃথকীকরণ পদ্ধতি তোমরা যখন বড় হবে, তোমরা যখন বিজ্ঞান নিয়ে পড়বে, তোমরা দেখবে অনেক ধরনের, তোমরা অনেক বিজ্ঞানের বিভিন্ন শাখা রয়েছে এবং একটা শাখা আছে যেখানে এই খনিজ তেলের পৃথকীকরণ সেখানে করার জন্য তুমি ইঞ্জিনিয়ারিং করলে বা সায়েন্স নিয়ে পড়লে, পরে তুমি একটা ভালো জায়গায় পৌঁছে তুমি কি বড় একটা ইন্ডাস্ট্রিতে, মনে করো ইন্ডিয়ান অয়েল, এইচপি, এরকম বড় বড় রিলায়েন্স, বিভিন্ন বড় বড় ইন্ডাস্ট্রিতে তুমি কাজ পেলে এবং সেখানে তোমার কাজ কি, যে সমুদ্রের তলা থেকে যে খনিজগুলো উপরে উঠে আসছে সেগুলোকে পৃথক করার কাজ তুমি আলাদা করবে। তাহলে এটা নিয়ে কিন্তু বিজ্ঞান ভীষণ বড় একটা জায়গায় যাওয়া যেতে পারে। যাই হোক, এই বেসিক ব্যাপারগুলো, তাহলে পৃথকীকরণ বুঝতে পারছো কি, যে অনেকগুলো পদার্থের মিশ্রণ বিভিন্ন জায়গায় থাকে, সেখান থেকে পদার্থগুলিকে পৃথক করা, যেমন পেট্রোল, ডিজেল, এদেরকে পৃথক করা, ঠিক আছে, এদেরকে পৃথক করা, এগুলো কিন্তু কি পৃথকীকরণ পদ্ধতি। যাই হোক, চলো তাহলে আমরা এখানে দেখছি যে কি, যে পদার্থটি, যে একটা মিশ্র পদার্থ আছে, সেই পদার্থটি কি কি পদার্থ দিয়ে, পদার্থের মিশ্রণ, তার বৈশিষ্ট্যগুলোকে, উপাদানগুলির বৈশিষ্ট্যগুলোকে জানার জন্য, ভৌত এবং রাসায়নিক ধর্মকে জানার জন্য পৃথকীকরণ করা হয়। বিভিন্ন খনিজ পদার্থ, যেটা বলছিলাম, বিভিন্ন খনিজ পদার্থ, মনে করো একটা বিশেষ ভালো ধাতুর মধ্যে, মনে করো ব্রোঞ্জ বলছি, সোনা, রূপা বা নিকেল বা কোবাল্ট, এই সমস্ত ধাতুর মধ্যে, মনে করো কপার, তার মধ্যে মনে করো আরো অন্যান্য অপদার্থ, অশুদ্ধি পদার্থ মিশে আছে, সেগুলোকে পৃথক করে আমি সোনাটাকে নেব, তাহলে আমাকে পৃথকীকরণ করতে হবে না, হবে না? তাহলে বিভিন্ন খনিজ পদার্থের মধ্যে বালির সূক্ষ্ম কণা, বিভিন্ন ধাতব যৌগ, কাঁকর প্রভৃতি মিশ্রিত থাকে। বিভিন্ন ধাতুর আকরিকের মধ্যে ওই আকরিকের সাথে নানান ধরনের কঠিন পদার্থ ও ধাতব যৌগ উপস্থিত থাকে। বিশুদ্ধ ধাতু নিষ্কাশনের জন্য এদের পৃথকীকরণ করার প্রয়োজন। এতক্ষণ ধরে আমি তোমাদেরকে যেটা বলার চেষ্টা করছিলাম এবং তোমরাও নিশ্চিতভাবে বোঝার চেষ্টা করছো এবং বুঝতে পারছো। চলো, আর কি কি কাজে লাগে? কৃষিজ প্রযুক্তিতে, শিল্পক্ষেত্রে পদার্থের বিশুদ্ধতা অত্যন্ত প্রয়োজন। যে শিল্পে আমরা যে সমস্ত পদার্থ ব্যবহার করি সেগুলো বিশুদ্ধ হওয়া প্রয়োজন, তার মধ্যে যেন অন্যান্য পদার্থ মিশে না যায়। কৃষি ক্ষেত্রে মনে করো তুমি যে সারটা ব্যবহার করছো, যে রাসায়নিক সার ব্যবহার করা হয় কৃষিকাজে, যে কীটনাশক ব্যবহার করা হয়, তার মধ্যে যেন কোনো খারাপ পদার্থ, দূষিত পদার্থ মিশে না থাকে। যদি মিশে থাকে, তাকে যেখানে, যে কারখানায় ওই রাসায়নিক সার তৈরি হচ্ছে, সেখানেই সেটাকে আগে পৃথক করে দেওয়া দরকার, না হলে কি হবে, কৃষিকাজে ক্ষতি হবে। দেখো, তারপরে আমি যে পয়েন্টগুলো বলছিলাম, অপরিশুদ্ধ খনিজ তেল, পেট্রোলিয়ামের মধ্যে বিভিন্ন অংশকে, যেমন পেট্রোল, ডিজেল, প্যারাফিন প্রভৃতি ব্যবহারের জন্য এদেরকে পৃথক করা হয়। খনিজ তেল, পেট্রোল, ডিজেল সবই সমুদ্রের তলা থেকে পাওয়া যায়, ওগুলো সব একই সঙ্গে মিশে থাকে। ওগুলোকে কি করতে হয় না, উপরে তুলে আবার তাকে পৃথক করে পেট্রোলকে পেট্রোলের কাজে, ডিজেলকে ডিজেলের কাজে ব্যবহার করা হয়। ব্যাপারটা বোঝা গেল কি বললাম? তাহলে আশা করি তোমরা একটা বেসিক আইডিয়া পাচ্ছ যে কি পৃথকীকরণ কেন দরকার, কি জন্য এই চ্যাপ্টারটা পড়ানো হচ্ছে, কি জন্য আমরা এখান থেকে কি কাজে লাগবে আমাদের লাইফস্টাইলে, দৈনন্দিন জীবনে, পরবর্তী সময়ে তোমরা বড় বড় ইঞ্জিনিয়ার হবে, তখন এগুলো বুঝতে পারবে। চলো, মিশ্রণ থেকে উপাদানগুলিকে পৃথক করার বিভিন্ন পদ্ধতি। এই মিশ্রিত পদার্থগুলিকে পৃথক করা হয় বিভিন্ন পদ্ধতিতে। দেখো, প্রথম যে পদ্ধতি তাকে বলে পাতন, আংশিক পাতন, সব আলোচনা করব। ঊর্ধ্ব পাতনটা তোমাদের নেই, ঠিক আছে। বিওজি নলের মাধ্যমে পৃথকীকরণ এবং ক্রোমাটোগ্রাফির মাধ্যমে পৃথকীকরণ। তাহলে আমরা মেনলি এখানে কি 5টা পৃথকীকরণ পদ্ধতি দেখছি: পাতন, আংশিক পাতন, ঊর্ধ্ব পাতন, বিওজি নলের দ্বারা পৃথকীকরণ এবং ক্রোমাটোগ্রাফির দ্বারা পৃথকীকরণ। মেনলি আমরা এখানে কোনটা কোনটা পড়বো? পাতন পড়বো, আমরা আংশিক পাতন পড়বো, আর বিওজি নল পড়বো। তো চলো দেখে নেওয়া যাক পাতন কি। দেখো, আমি তার আগে তোমাদেরকে দেখার আগে আরেকটা ইন্ট্রোডাকশন দিয়ে দিই। পাতন প্রক্রিয়াটা হচ্ছে সেই প্রক্রিয়া যে মিশ্রণের মধ্যে কঠিন এবং তরল উভয় মিশে থাকে, কঠিন এবং তরল উভয় মিশে থাকে। সেই কঠিন এবং তরলের মিশ্র পদার্থকে পৃথক করার যে পদ্ধতি, কঠিন এবং তরলের মিশ্রণ
মিশ্রণকে পৃথক করার পদ্ধতি। মনে করো চিনি এবং জল একসঙ্গে মিশ্রিত আছে, তুমি চিনিকে পৃথক করতে চাও, জলকে পৃথক করতে চাও। মনে করো তুঁতে, তুঁতে মানে কি নীল বর্ণের হয়, তুঁতে একটা রাসায়নিক পদার্থ, ঠিক আছে, দোকানে কিনতে পাওয়া যায়। আগেকার দিনে মায়েরা কি করতো, আমরা যে এখন হয় না যে উজালা হয়, উজালা, ঠিক আছে, উজালা উজালা হয়, যে রঙিন নীল রঙের সাদা জামাতে দেওয়া হয় নীল উজালা, তো ঠিক আছে, রঙিন করতে, জামা কাপড় রঙিন করতে ব্যবহার করা হতো কি তুঁতে, তুঁতে ব্যবহার করা হয়। অ্যাকচুয়াল রঙিন করতে না, এর একটা অন্য বিজ্ঞান আছে, যাই হোক সেদিকে আমি যাচ্ছি না তুঁতের গল্পে। যাই হোক, তুঁতের জলীয় দ্রবণ, মনে করো তুঁতে আর জল মেশানো আছে, বা যে কোনো এনি কাইন্ড অফ সলিড, যে কোনো ধরনের কঠিন পদার্থ যদি কোনো তরলের মধ্যে মেশানো থাকে, সেই তরল এবং কঠিনকে পৃথক করার পদ্ধতি। তাহলে পাতন কি? পাতন হলো তরল এবং কঠিন পদার্থের মিশ্রণের মধ্য থেকে তরল এবং কঠিনকে পৃথক করার যে পদ্ধতি, তাকে আমরা কি বলি? পাতন বলি। চলো একটু ডিটেলসে জেনে নিই স্যার পদ্ধতিটি কি। দেখো, পাতন কি? কোনো তরল এবং ওই তরলের মধ্যে দ্রবীভূত কোনো কঠিন পদার্থের মিশ্রণকে তাপ প্রয়োগে, এবারে এই মিশ্রণকে পৃথক করতে গেলে কি করতে হবে? প্রথমে তাপ প্রয়োগ করতে হবে। তাপ প্রয়োগে প্রথমে তরলকে বাষ্পীভূত করে, পরে সেই বাষ্পকে শীতল ও ঘনীভূত করে তরলে পরিণত করার মাধ্যমে মিশ্রণের উপাদানগুলিকে পৃথক করার পদ্ধতিকে কি বলা হয়? পাতন বলা হয়। দেখো দেখো, পাতন, এই যে সংজ্ঞাটা হয়তো তোমরা বুঝতে পারলে না, বাট আমি যখন এখানে বোঝাবো না, এই ছবিটার মধ্যে দিয়ে তোমাদেরকে পাতনও তোমার কাছে ছবির মতো হয়ে গেছে। চলো আমরা একটু দেখে নিই যে পাতন কিভাবে হয়। আচ্ছা, পাতনের প্রয়োগ কি? পাতন কোন কাজে ব্যবহার করা হয়? দেখো, দুটি তরলের মিশ্রণ যাদের স্ফুটনাঙ্ক তাদের ক্ষেত্রে পাতন প্রক্রিয়া ব্যবহার। আচ্ছা দেখো, দুটি তরলের মিশ্রণ, যেটা পরে আসছি, আগে পাতনটা তোমাদেরকে বুঝিয়ে দিই। শোনো যে পাতন কিভাবে করা হয়, আগে পাতনটা বুঝে নাও। দেখো, পাতন পদ্ধতিতে তরলে দ্রবীভূত কঠিন পদার্থের জলীয় দ্রবণ থেকে উপাদানগুলিকে পৃথকীকরণের পদ্ধতি। ঠিক আছে, চলো দেখো, মিশ্রণের উপাদান। আমরা একটা পাতন প্রক্রিয়া এখানে করছি, একটা সিস্টেম সব বলে দেবো, যে কোনটাকে কি বলে সব সুন্দর করে বলে দেবো, টেনশন নেওয়ার কোনো দরকার নেই। দেখো, পাতন প্রক্রিয়া, এই যে আমরা পাতন প্রক্রিয়াকে বোঝার জন্য আমরা কি নিয়েছি? চিনির জলীয় দ্রবণ। তার মধ্যে এখানে কি আছে? কঠিন, এখানে কঠিন চিনি আছে, এখানে কঠিন চিনি আছে, আর তরল কি আছে? জল। তুমি মনে রাখবে যে চিনি আর জলের দ্রবণ, অর্থাৎ একটা কঠিন একটা তরল থাকলে সেটাকে পৃথক করতে গেলে পাতন প্রক্রিয়া ব্যবহার করা হয়। এবং পাতন প্রক্রিয়া দুটি তরলের মিশ্রণকেও পৃথক করা যায়, তবে সেটাকে আংশিক পাতন বলে, একটু পরে বুঝতে পারবে, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। চলো দেখো, তাহলে আমরা এখানে চিনির জলের একটা দ্রবণ নিয়েছি, এবং এই পাতন প্রক্রিয়াটা করতে গেলে কি করতে হবে? একটা পাতন ফ্ল্যাক্স নিতে হবে। কি নিতে হবে? পাতন ফ্ল্যাক্স। পাতন ফ্ল্যাক্স কোনটা? এই যে তোমরা দেখতে পাচ্ছ, আমি এর গায়ে একটা ইয়েলো রেড কালার দিয়ে দিই। এর গায়ে আমরা একটা রেড কালার, এই যে পাত্রটা দেখতে পাচ্ছ, গোল পাত্র, এই যে পাত্রটা, এটাকে বলে পাতন ফ্ল্যাক্স। তাহলে বুঝতে পারছো পাতন ফ্ল্যাক্স কি? একটা গোল আকার, তলায় লাইক কলসি, ঠিক আছে, কলস, ঠিক আছে, সেই রকম দেখতে, ঠিক আছে, কলসির মতো দেখতে, এরকম কাঁচের পাত্র, এটাকে বলে পাতন ফ্ল্যাক্স। আর কি লাগবে? লিবিক শীতক। কি লাগবে আমাদের? আর লিবিক শীতক। লিবিক শীতক কি? এই যে দেখছো, এই যে দেখছো লিবিক শীতক কি? দেখো, এই যে যেটা দেখছো না, হ্যাঁ এটা, এই যেটা রয়েছে, এটাকে বলে লিবিক শীতক। এটাকে কি বলে? এই যে কাঁচের, এটাও এর সঙ্গে এই পোর্শনটাও, এই পুরো সিস্টেম, ঠিক আছে, একটা কাঁচের টিউব, আর উপরে একটু নলাকার অংশ, নিচে নলাকার অংশ, উভয় দিকে ছিদ্র আছে, যার সঙ্গে এটার সাথে কানেক্ট করা থাকবে এই পাত্রটা। তাহলে এটাকে বলে লিবিক শীতক। এবার আর কি লাগবে? গ্রাহক পাত্র। গ্রাহক পাত্র মানে কি? এই যে দেখছো একটা কাঁচের একটা ড্রাম আছে না এখানে, এটাকে বলে গ্রাহক পাত্র। এটাকে কি বলে? গ্রাহক পাত্র বলে। তাহলে আর স্ট্যান্ড লাগবে। স্ট্যান্ড কোনটা? এই তো স্ট্যান্ড, এই যেটার দ্বারা আমরা এটাকে ধরে রাখবো, এটাকে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো, এটা হলো আমাদের পাতন ফ্ল্যাক্স, এটা হচ্ছে আমাদের লিবিক শীতক, আর এই যে কাঁচের গোলটা দেখছো, গ্রাহক পাত্র। এই গ্রাহক পাত্রের মধ্যেই আমাদের জল এসে জমা হবে, চিনিটা এখানে পড়ে থাকবে। চলো, তাহলে তোমরা নিশ্চয়ই এটা বুঝে গেছো কোনটাকে কি বলে। আচ্ছা, আমি এগুলোকে মুছে দিচ্ছি, কারণ আমাকে বোঝাতে হবে বিষয়টা কি ঘটনা ঘটছে। চলো দেখো,
দেখো কি ঘটনা করছে। তাহলে এই যে কাঁচের এই যে পাতন ফ্ল্যাক্স এর মধ্যে কি নেওয়া হয়েছে, এর মধ্যে নেওয়া হয়েছে চিনি আর জলের দ্রবণ। ঠিক আছে, এবার এটাকে একটা তারজালি, এটা কি, এটা হচ্ছে তারজালি, তলায় আছে কি বার্নার, এটাকে গরম করা হবে এবং এই যে চিনির জলীয় দ্রবণ এই ফ্ল্যাক্সের মধ্যে রাখা হয়েছে পাতন ফ্ল্যাক্সে, এবং এর সঙ্গে লিবিক শীতক কানেক্ট করা হয়েছে, করে এই লিবিক শীতকের শেষ প্রান্ত এদিকে একটা গ্রাহকের সাথে কানেক্ট করা হয়েছে, সিম্পল। আর এখানে কি আছে, আমাদের লিবিক শীতকের দুটো পয়েন্ট থাকে, দুটো ছিদ্র থাকে, একটা ছিদ্র দিয়ে গরম জল বের করে দেওয়া হয়, আর একটা নলের সাথে কলের একটা প্রান্ত যোগ করে রাখা হয়, যে প্রান্তের মধ্য দিয়ে কি যায়, ঠান্ডা জল যায়। তাহলে এই পাত্রের মধ্যে দিয়ে ঠান্ডা জল যায় এই নলের মধ্যে দিয়ে, আর এই লিবিক শীতকের মধ্যে দিয়ে, এর মধ্যে কিন্তু জল থাকে, ঠিক আছে, এর মধ্যে জল থাকে, ঠান্ডা জল এদিক দিয়ে আসে এবং সিস্টেমটা এমন, এটা গরম করা হবে পরে এবং এখান থেকে গরম জল বেরিয়ে যায়। তাহলে লিবিক শীতকের নিচের দিকে যে নলটা আছে সেখান থেকে ঠান্ডা জল প্রবেশ করানো হয়, উপরের দিকে যে নলটা আছে সেখান থেকে গরম জল বের করে দেওয়া হয়। সবাই ঠান্ডা মাথায় দেখো, একদম মন দিয়ে দেখো, ধ্যান দিয়ে দেখো, তোমরা বুঝতে পারবে পুরোটা। ঠিক আছে, তাহলে ব্যাপারটা বোঝা গেল। তাহলে পাতন প্রক্রিয়া করার জন্য একটা পাতন ফ্ল্যাক্স নেওয়া হয়, একটা লিবিক শীতক নেওয়া হয়, লিবিক শীতকটা গ্রাহক পাত্রের সঙ্গে কানেক্টেড থাকে, লিবিক শীতকের দুটো ছিদ্র থাকে, এর নিচের দিকে যে ছিদ্রটা থাকে সেখান দিয়ে ঠান্ডা জল প্রবেশ করানো হয়, উপরের দিকে যে ছিদ্র থাকে সেটার মধ্যে দিয়ে গরম জল বের করে দেওয়া হয়। চলো এইবার ঘটনাটা, আমি এবার যখন এখানে এই বার্নারটা গরম করছি, বার্নারটা গরম করার পরে এই যে চিনি আর জলের দ্রবণ এ ফুটতে এখানে কি হবে, এখান থেকে এই যে জলীয় অংশ ছিল, চিনির মধ্যে যে জলীয় অংশ ছিল সেই জলীয় অংশ, আর উপরে কি রাখা আছে, এটা কিন্তু এটাকে বন্ধ করে দেওয়া আছে, ঠিক আছে, কর্ক দিয়ে, আর উপরে একটা থার্মোমিটার রাখা আছে টেম্পারেচার মাপার জন্য। এইবার দেখো, এইবার এই যে জল এখানে এটাকে গরম করলে কি হবে, এই যে চিনি আর জলের মধ্যে যে জল ছিল, জল তো বাষ্প হয়ে যাবে, চিনি তো বাষ্প হয় না। এবার এই জল বাষ্প হয়ে গিয়ে এই বাষ্পগুলো কি হয়, এই বাষ্পগুলো এই যে এখান থেকে যে জলীয় বাষ্প, এখানে যে চিনি আর জলের যে দ্রবণ ছিল সেই চিনি আর জলের দ্রবণের মধ্য থেকে জলগুলো বাষ্প হয়ে এই লিবিক শীতকের মধ্যে প্রবেশ করে, এবং এই লিবিক শীতকের মধ্যে জল এখান থেকে গরম করার ফলে চিনি আর জলের মধ্যে জলগুলো জলীয় বাষ্প হয়ে এই লিবিক শীতকের মধ্যে প্রবেশ করে, এবং এই লিবিক শীতকের মধ্যে প্রবেশ করে ওই জলীয় বাষ্পগুলো ঘনীভূত হয়। আবার এই জন্যই তো এই সিস্টেমটা বানানো, ওই জলীয় বাষ্পগুলো কি হয়, ঘনীভূত হয়, ওই জলীয় বাষ্পগুলো ঘনীভূত হয়ে ও আবার জলে পরিণত হয়, এবং জলে পরিণত হয়ে জলগুলো এই লিবিক শীতকের মধ্যে, এই যে একটা নল আছে দেখো, এই লিবিক শীতকের মধ্যে একটা নল আছে দেখো, এই নলের মধ্য দিয়ে এসে জলগুলো এই গ্রাহক পাত্রের মধ্যে জমা হয়। তোমরা আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। তাহলে এইভাবে যে এই গ্রাহক পাত্রে যে জলগুলো জমা হচ্ছে, এই জলকে বলে ডিস্টিল ওয়াটার বা পাতিত জল। তাহলে পাতিত জল কি, পাতনের পরে এই যে গ্রাহক পাত্রে এই চিনির জলীয় দ্রবণ থেকে জলীয় বাষ্পগুলি ঘনীভূত হয়ে এই লিবিক শীতকের মধ্য দিয়ে এসে যে জল হিসাবে গ্রাহক পাত্রে যখন জমা হয়, সেই জলকে আমরা পাতিত জল বলি। তাহলে এখান থেকে জলগুলো বাষ্প হয়ে, উপরে তো বন্ধ করা আছে, বেরোতে পারছে না, বাষ্প হয়ে এর মধ্যে দিয়ে এর জলীয় অংশ বাষ্প হয়ে এখানে চলে আসছে। হয়ে গেল কি বললাম। তাহলে তারপরে এখানে এই যে জলীয় অংশগুলো এখান থেকে বেরিয়ে চলে গেলে এইখানে চিনিগুলো শুধু পড়ে থাকে। তাহলে এই গেল আমাদের কি পাতন প্রক্রিয়ার পদ্ধতি। চলো এইবার দেখো, তাহলে দেখো পাতন প্রণালীতে গ্রাহক পাত্রে গ্রাহক পাত্রে যে বিশুদ্ধ তরল জমা হয় তাকে পাতিত দ্রব্য বলে। এবার জলের জায়গায় তো অ্যালকোহলও থাকতে পারতো, জলের জায়গায় অন্য কোনো তরল পদার্থ থাকতে পারতো। তাহলে পাতন প্রণালীতে গ্রাহক পাত্রে যে বিশুদ্ধ তরল জমা হয় তাকে পাতিত দ্রব্য বলে, এবং পাতন ফ্লাক্সে পড়ে থাকা কঠিন পদার্থকে অবশেষ বলে। মানে এটাও সেম ছবি। জলীয় বাষ্পগুলো সব এখান থেকে গিয়ে জল হয়ে যখন এইখানে জমা হচ্ছে, এখানে যখন জল হয়ে জমা হয়ে গেল এটাকে বলে বিশুদ্ধ জল। আর চিনিগুলো যেখানে যে চিনিগুলো পড়ে আছে এই পদার্থটাকে বলা হয় কি, অবশেষ বলে। পাতন ফ্লাক্সে যেটা জমা থাকে, পাতন ফ্লাক্সে যে কঠিন পদার্থ জমা থাকে তাকে বলে কি, তাকে বলে অবশেষ পদার্থ। আর এই দ্রবণের মিশ্রণের মধ্য থেকে জল বাষ্পীভূত হয়ে এই গ্রাহক নলের মধ্যে দিয়ে এসে এই যে লিবিক শীতকের মধ্য দিয়ে এসে
যে এইখানে জমা হচ্ছে এটাকে বলে কি, এটাকে বলে কি, এটাকে কি বলে, এটাকে বলে পাতিত দ্রব্য। যদি জল হয় পাতিত জল। আর পাতন ফ্লাক্সে এখানে যে কঠিন পদার্থটা মিশ্রণের মধ্যে থাকা কঠিন পদার্থ যে এখানে জমা হচ্ছে সেটাকে কি বলে, সেটাকে বলে অবশেষ। দেখো প্রয়োগ, দুটি তরল মিশ্রণ যাদের স্ফুটনাঙ্ক পার্থক্য 30 ডিগ্রি সেলসিয়াস অপেক্ষা বেশি এবং তাপ প্রয়োগে বিয়োজিত হয় না, তাদের ক্ষেত্রে উপাদানগুলিকে পৃথক করার জন্য পাতন প্রক্রিয়া ব্যবহার করা হয়। বলছে দুটি তরল পদার্থের মিশ্রণ, দুটি তরল পদার্থের মিশ্রণ যাদের মধ্যে উষ্ণতার পার্থক্য 30 ডিগ্রি সেলসিয়াস, তাদের মধ্যে উষ্ণতার পার্থক্য 30 ডিগ্রি সেলসিয়াস অপেক্ষা বেশি, তাদের ক্ষেত্রে তাপ প্রয়োগে তারা বিয়োজিত হয় না এবং তাদের ক্ষেত্রে উপাদানগুলিকে পাতন প্রক্রিয়ায় পাতন প্রক্রিয়ার সাহায্যে তাদেরকে পৃথক করা যায়। কিন্তু 30 ডিগ্রি সেলসিয়াসের নিচে যদি টেম্পারেচার চলে যায় তাহলে কিন্তু পাতন প্রক্রিয়ার মাধ্যমে এই পৃথকীকরণ করা যাবে না। কেন করা যাবে না একটু পরে আলোচনা করব। তাহলে দেখো, কঠিন এবং তরলের যদি মিশ্রণ হয় তাদেরকে পৃথক করতে পাতন প্রক্রিয়া ব্যবহার করা হয়। তরল তরল হলেও পাতন প্রক্রিয়া ব্যবহার করা হয়। তরল তরল পদার্থের মিশ্রণ, যে সমস্ত তরল পদার্থের স্ফুটনাঙ্ক পার্থক্য 30 ডিগ্রি সেলসিয়াস অপেক্ষা বেশি, তাদের ক্ষেত্রে পাতন প্রক্রিয়া করা যায়। কিন্তু 30 ডিগ্রি সেলসিয়াস কম হলে তাদেরকে আংশিক পাতন প্রক্রিয়ায় আমরা পৃথক করি। দেখো, পরীক্ষাগারে চিনির জলীয় দ্রবণ থেকে চিনি ও জলকে পৃথক করা হয় পাতন প্রক্রিয়ায়। লবণ জলের জলীয় দ্রবণ থেকে লবণ ও জলকে পৃথক করা হয়। এটা ভূতের হয়ে গেছে, নয় তুঁতেটা। তুঁতের জলীয় দ্রবণ থেকে তুঁত ও জল একে পৃথক করা হয়। ঠিক আছে, আবারও বলছি, দুটি তরল পদার্থ যাদের সাধারণত পাতন কঠিন তরলে করা হয়, কিন্তু এমন তরল পদার্থ যাদের স্ফুটনাঙ্ক 30 ডিগ্রি সেলসিয়াস অপেক্ষা বেশি, সেই রকম যদি দুটি তরলের মিশ্রণ ঘটানো হয় সেক্ষেত্রেও কিন্তু পাতন প্রক্রিয়ায় পৃথক করা যেতে পারে। এটাও তোমাদেরকে বলে দিলাম। চলো নেক্সট, সীমাবদ্ধতা। পরস্পর মিশে যায় এমন কিছু তরল যারা পরস্পর মিশে যায় এবং কাছাকাছি স্ফুটনাঙ্ক বিশিষ্ট, স্ফুটনাঙ্কের পার্থক্য যদি 25 ডিগ্রি সেলসিয়াসের কম হয়, তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস অপেক্ষা বেশি হলে তাদেরকে পাতন প্রক্রিয়ায়, দুটি তরল হলেও পাতন প্রক্রিয়া পৃথক করা যায়। কিন্তু যদি তাদের স্ফুটনাঙ্কের পার্থক্য 25 ডিগ্রি সেলসিয়াসের কম হয় তাহলে একাধিক তরলের মিশ্রণ থেকে সাধারণ পাতন পদ্ধতিতে তরলগুলিকে পৃথক করা যায় না। এটাই আমি তোমাদেরকে বলার চেষ্টা করছিলাম, কেন পৃথক করা যায় না। তাদের যদি স্ফুটনাঙ্ক যদি 25 ডিগ্রি সেলসিয়াসের কম হয় তাহলে দেখো তো, তাহলে এই ছবিটা একটু খেয়াল করো, এই ছবিটা একটু খেয়াল করো তো, এই ছবিটা যদি এর মধ্যে দুটোই তরল থাকে, ঘটনাটা কি হচ্ছিল, আচ্ছা এখানেই দেখো, এই ছবিতে দেখো, ঘটনাটা কি ঘটছিল দেখো তো, ঘটনাটা কি ঘটছিল যে এখানে একটা তরল ছিল, একটা কঠিন ছিল। গরম করার ফলে তরলটা বাষ্প হয়ে এই দিকে চলে আসছে, কঠিনটা থেকে যাচ্ছে। এবার যদি দুটোই তরল হয় তাহলে আমি যখন এটাকে গরম করব তাহলে দুটোই বাষ্পে পরিণত হবে, দুটো তরলই বাষ্পে পরিণত হবে। এবং দুটো তরল বাষ্পে পরিণত হলে কি হবে, এই নলের মধ্যে দিয়ে দুটো বাষ্পই তো চলে যাবে, গিয়ে সবাই এখানে জমা হবে আবার। তাহলে পৃথক হবে কি? পৃথক তো হচ্ছে না স্যার। তাহলে সেই জন্য দুটি তরল হলে নেওয়া হয় না। কিন্তু টেম্পারেচার যদি 30 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয় সেক্ষেত্রে কিন্তু, যেহেতু স্ফুটনাঙ্ক অনেক বেশি, ফলে সেক্ষেত্রে কিন্তু স্ফুটনাঙ্কের পার্থক্য দুটি পদার্থের মধ্যে, স্ফুটনাঙ্কের পার্থক্য যদি অনেকটা বেশি হয় 30 ডিগ্রি সেলসিয়াস অপেক্ষা, তখন কিন্তু ইজিলি পৃথক করা যাবে পাতন প্রক্রিয়ার মাধ্যমে। তাহলে বুঝতেই পারছো, 30 ডিগ্রি সেলসিয়াসে 25 ডিগ্রি সেলসিয়াসের কম হয়ে গেলে কি হচ্ছে, যে এখানে কম টেম্পারেচার দিলেই তো দুজনেই বাষ্প হয়ে যাচ্ছে, ফলে দুজনেই একসঙ্গে আবার গিয়ে এখানে এই পাত্রের নলের মধ্যে দিয়ে গিয়ে জমা হবে। তাহলে কিভাবে পৃথক করবো? দুজনেই তো একসঙ্গে চলে যাচ্ছে। এখানে আগেরটা কি হচ্ছিল, তরলটা যাচ্ছিল, কঠিনটা যাচ্ছিল না, আলাদা হয়ে যাচ্ছিল। তাহলে পরস্পর মিশে যায় এবং কাছাকাছি স্ফুটনাঙ্ক বিশিষ্ট, বিশেষ করে তাদের স্ফুটনাঙ্কের পার্থক্য যদি 25 ডিগ্রি সেলসিয়াসের কম হয়, মনে করো একটা 100, একটা 120 ডিগ্রি সেলসিয়াস, একটা স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস, একটা পদার্থের স্ফুটনাঙ্ক 120 ডিগ্রি সেলসিয়াস, তাহলে ওদের দুজনের মধ্যে স্ফুটনাঙ্কের পার্থক্য কত? 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এদের মধ্যে যে স্ফুটনাঙ্কের পার্থক্য 20 ডিগ্রি সেলসিয়াস মানে কি, 25 ডিগ্রি সেলসিয়াসের কম। তাহলে এই যে ঘটনাটা ঘটছে, 25 ডিগ্রি সেলসিয়াসের কম হয়ে যাচ্ছে, তাহলে এদেরকে কিন্তু আর
পাতন প্রক্রিয়ায় পৃথক করা যাবে না, এর জন্য আমাকে কি করতে হবে? আংশিক পাতন করতে হবে। স্যার আংশিক পাতন কি একটু বলে দিন, একটু ওয়েট করো, আমি এই ক্লাসের মধ্যেই তোমাকে আংশিক পাতন বুঝিয়ে দেবো। দেখো এখানে বলা হচ্ছে কারণ মিশ্রণটিকে উত্তপ্ত করলে বেশি উদ্বায়ী মানে কি? যে কম টেম্পারেচারে বাষ্পীভূত হয়ে যায়। উদ্বায়ী মানে কি? বাষ্প হয়ে যাওয়া। যেটা কম টেম্পারেচারে উদ্বায়ী হয়ে যায় তাহলে বেশি সে কি হবে? তাহলে কম টেম্পারেচার দিলে বেশি পরিমাণে বাষ্প উৎপন্ন হবে। তাহলে যে মিশ্রণটি উত্তপ্ত করলে বেশি উদ্বায়ী তরল বাষ্পের সঙ্গে অপেক্ষাকৃত কম উদ্বায়ী তরল কিছু অংশ পাতিত হয়ে গ্রাহক পাত্রে জমা হয়, তার মানে কি দুটোই মানে যার দুটোই বাষ্প হয়ে পাত্রের মধ্যে জমা হয় গ্রাহক পাত্রে। এই পদ্ধতিতে পৃথককৃত তরল বিশুদ্ধ হয় না। বিশুদ্ধ হয় না মানে কি? ওর মধ্যে ওই যে গ্রাহক পাত্রে যেটা জমা হচ্ছিল ওর মধ্যে কি থাকে? দুটোই পদার্থ মিশে থাকে। তার মানে কি কোনো একটা বিশেষ পদার্থ আসে না, তার মধ্যে কি হয়? অন্য পদার্থও চলে আসে, মিশ্রণের দুটো পদার্থই চলে আসে নলের মধ্য দিয়ে গ্রাহক পাত্রে, মানে এই দিকটাতে যেটা ছিল, এই দিকটাতে যেটা। ওকে, তাই কার্যকর পৃথককরণের জন্য আংশিক পাতন পদ্ধতি ব্যবহার করা হয়। তাহলে তোমাকে প্রশ্ন করতে পারে পরীক্ষায় যে কেন দুটি তরলের মিশ্রণকে পৃথককরণ করতে আংশিক পাতন ব্যবহার করা হয়। চলো এইবার আমরা দেখে নিই আংশিক পাতন। বলছে স্ফুটনাঙ্কের পার্থক্য বিশিষ্ট দুই বা ততোধিক। স্ফুটনাঙ্কের পার্থক্য মানে কি? মনে করো কোনোটার ধরো 100 ডিগ্রি সেলসিয়াস আর আরেকটা কি বললাম 120 ডিগ্রি সেলসিয়াস, দুজনের মধ্যে ডিফারেন্স কত? 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে স্ফুটনাঙ্কের পার্থক্য বিশিষ্ট দুই বা ততোধিক তরল পদার্থের মিশ্রণকে বিভিন্ন উষ্ণতায় করে পাতন পদ্ধতির সাহায্যে উপাদান তরলগুলিকে পৃথক করার পদ্ধতিকে আংশিক পাতন বলে। দেখো তুমি এটাই মনে রাখবে, যদি দুটি তরল হয় এবং তাদের উষ্ণতার পার্থক্য যদি 25 ডিগ্রি সেলসিয়াসের কম হয়, এই রকম তরলের মিশ্রণকে পৃথক করতে যে পদ্ধতি প্রয়োগ করা হয় তাকে আংশিক পাতন পদ্ধতি বলে। দেখো এই পদ্ধতির নীতি কি? অবশ্যই মিশ্রিত তরলের স্ফুটনাঙ্কের পার্থক্য হতে হবে 25 ডিগ্রি, এটা ইম্পর্টেন্ট। এর কম হলে তরলগুলিকে আংশিক পাতন পদ্ধতির সাহায্যে পৃথক করা যায়। আংশিক পাতন স্তম্ভ বা আংশিককরণ স্তম্ভ ফ্র্যাকশনেটিং কলাম মানে এটাকে বলে আংশিক পাতন স্তম্ভ। এটাকে কি বলে? এটাকে বলে আংশিক পাতন স্তম্ভ। তাহলে এইটা দেখো আগেরটাতে ছিল না, রাইট? আগে সেম ছিল পুরোটাই, দেখো এই আংশিক পাতন স্তম্ভটা ছিল না, ঠিক আছে? এবং এই পদ্ধতিতে বারবার প্রয়োগ করার ফলে উপাদানগুলির কার্যকর পৃথকীকরণ সম্ভব হয়। এবং তরল মিশ্রণে 2 বেশি সংখ্যক তরল উপাদান থাকলে সর্বনিম্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট উপাদানের সবচেয়ে আগে এবং সর্বোচ্চ স্ফুটনাঙ্ক বিশিষ্ট উপাদান সবার শেষে পাতিত হয়। তাহলে সবার আগে কোন পদার্থটি উৎপন্ন হবে, কোন পদার্থটি পৃথক হবে? যার স্ফুটনাঙ্ক কম এবং যে কি হবে, যে সবার আগে উদ্বায়ী হবে, সে বেশি আগে বেরিয়ে যাবে। ধরো মনে করো এর মধ্যে এখানে নেওয়া হয়েছে কি? এর মধ্যে মনে করো অ্যালকোহল আর জল নেওয়া হয়েছে। কি নেওয়া হয়েছে? অ্যালকোহল আর জল। তাহলে অ্যালকোহলের স্ফুটনাঙ্ক কি? অ্যালকোহলের স্ফুটনাঙ্ক অনেক কম জল অপেক্ষা। জল তো 100 ডিগ্রি সেলসিয়াসে ফোটে। তাহলে অ্যালকোহল খুব সহজে এখান থেকে বাষ্পীভূত হয়ে এদিকে আলাদা হয়ে যাবে জল বাষ্প হওয়ার আগেই। অ্যালকোহল বাষ্প হয়ে যাবে, কারণ অ্যালকোহলের স্ফুটনাঙ্ক অনেক কম এবং বাষ্পায়ন খুব বেশি হয়। ফলে অ্যালকোহল আগেই বাষ্প এখানে চলে যাবে আর এখানে জল পড়ে থাকবে, ঠিক আছে? তাহলে দেখো পদ্ধতিটা তোমাদেরকে এবার আচ্ছা চলো আংশিক পাতন পদ্ধতি এই হলো। তাহলে এর মধ্যে দুটো তরল নেওয়া হয়। এর মধ্যে কি হয়? এর মধ্যে দুটো তরল নেওয়া হয় এবং এখানে উত্তপ্ত করা হয়। উত্তপ্ত করার পরে এখান থেকে একটি পদার্থ বাষ্পীভূত হওয়ার পরে এই জায়গা থেকে তরলের মধ্য থেকে এখান দিয়ে এসে জমা হবে আর একটা এখানে জমা হয়ে যাবে। বিশুদ্ধ তরল পাওয়া যাবে এখানে একটা, আর একটা এখানে কি থাকবে? এখানে একটা পদার্থ পড়ে থাকবে। তাহলে এইভাবে আমরা কি করা হয়? আংশিক পাতন পদ্ধতিতে আমরা দুটি তরল পদার্থকে পৃথক করতে পারি। তাহলে দেখো তরল মিশ্রণে 2 বেশি সংখ্যক উপাদান থাকলে সর্বনিম্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট উপাদান সবচেয়ে আগে, মানে যার স্ফুটনাঙ্ক কম, মনে করো আমি গরম করছি, তাহলে যদি যার স্ফুটনাঙ্ক কম সে সবার আগে ফুটতে থাকবে এবং বাষ্প উৎপন্ন করতে থাকবে, সেটা এর মধ্যে দিয়ে যাবে, গিয়ে এখানে ঘনীভূত হয়ে আবার তরল হয়ে এখানে জমা হবে। আর যার স্ফুটনাঙ্ক বেশি সে এখানে পড়ে থাকবে, কারণ সে তো ফুটতে পারছে না স্ফুটনাঙ্ক বেশি বলে, কারণ আমি টেম্পারেচার তো ধীরে ধীরে বাড়াচ্ছি। তাহলে প্রথমে কম টেম্পারেচার, মনে করো একটা আছে 100-তে ফোটে আর একটা আছে মনে করো 50-এ ফোটে, একটা আছে কত 50 ডিগ্রিতে ফোটে। তাহলে যে 50 ডিগ্রিতে ফোটে সে সবার আগে ফুটে যাবে, কারণ 50 ডিগ্রি হলেই বাষ্প উৎপন্ন হতে শুরু করবে তার।
আর যে 100-তে ফোটে তার 100 পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাহলে এর 100 হওয়ার আগেই যে 50 সে সবার আগে বেরিয়ে চলে যাবে, বাষ্প হয়ে এখান দিয়ে তরল হয়ে এর ভিতর দিয়ে যাওয়ার সময় তরল হয়ে আবার এখানে চলে আসবে। বোঝা গেল? তাহলে যার স্ফুটনাঙ্ক কম সে আগে এই পাত্রে জমা হবে, যার স্ফুটনাঙ্ক বেশি সে উপাদানের সবার শেষে পাতিত হবে। চলো, আচ্ছা, যেমন এখানে একটা নেওয়া হয়েছে, দেখো, আংশিককরণ স্তম্ভ দ্বারা মিশ্রণের মিশে যায় এমন দুটি তরলের মিশ্রণে উপাদানের পৃথকীকরণ। যেমন এখানে যেটা বলছিলাম, এখানে নেওয়া হয়েছে একটা অ্যালকোহল নেওয়া হয়েছে, আর এখানে নেওয়া হয়েছে কি জল। অ্যালকোহলের স্ফুটনাঙ্ক দেখো কম, আর জলের স্ফুটনাঙ্ক কিন্তু অনেক বেশি। একটি গোলতল ফ্লাক্স, একটি ফ্র্যাকশনেটিং কলামযুক্ত আংশিকীকরণ কলামযুক্ত নল, নির্দিষ্ট শীতলক, গ্রাহক পাত্র, স্ট্যান্ড, ক্ল্যাম্প, তারজালি, থার্মোমিটার, বুনসেন বার্নার। ঠিক আছে, পদ্ধতিটা তোমাদের এই পেজে আছে, তোমাদের অলরেডি বলে দিয়েছি। ঠিক আছে, এরকম সিস্টেম বানানো হয়। ঠিক আছে, এখান থেকে তরল মানে দুটো তরলের মধ্যে একটা তরল বাষ্প এদিকে চলে আসে। ঠিক আছে, যার স্ফুটনাঙ্ক কম সে আগে চলে যাবে, যার স্ফুটনাঙ্ক বেশি সে পরে পাতিত হবে। চলো, আংশিক পতন পদ্ধতির ব্যবহার। আংশিক পতন পদ্ধতিতে আমাদের কি কাজে লাগে দেখো। C1 থেকে C4 কার্বন পরমাণু যুক্ত হাইড্রোকার্বনের তরল মিশ্রণই হলো পেট্রোলিয়াম বা অধিশোষিত খনিজ তেল। শুরুতে বলছিলাম না যে পেট্রোলিয়ামের মধ্যে বিভিন্ন ধরনের খনিজ তেল থাকে। পেট্রোলিয়ামের মধ্যে কি থাকে বলো? পেট্রোলিয়ামের মধ্যে পেট্রোল, ডিজেল, কেরোসিন বিভিন্ন ধরনের পদার্থ থাকে, এবং সেই পদার্থগুলি কি দিয়ে তৈরি হয়? হাইড্রোকার্বন দিয়ে। হাইড্রোকার্বন কি স্যার? হাইড্রোকার্বন তোমরা এখন বুঝতে পারবে না। হাইড্রোকার্বন মনে করো একটা জৈব যৌগ যেটা খনিজের মধ্যে থাকে, খনিজ তেলের মধ্যে থাকে। এবং পেট্রোলিয়াম আবার তরল সোনা নামেও পরিচিত, সেটা পরের বিষয়। তাহলে এই যে বললাম না যে যেমন আমার বাড়ি ডায়মন্ড হারবার, আমি নদীর ধারে, আমার বাড়ির পাশেই নদী, আমি নদীর ধারে গেলেই নদীর এপার থেকে ওদিকে যদি আমি তাকাই আমি দেখতে পাই হলদিয়ার ভীষণ বড় বড় সব ইন্ডাস্ট্রি, যেখানে সমুদ্রের বঙ্গোপসাগরের তীর থেকে তোলা হচ্ছে বিভিন্ন খনিজ তেল, বিভিন্ন গ্যাস, খনিজ গ্যাস। ঠিক আছে, পেট্রোল, ডিজেল নিষ্কাশন করা হয়। এই যে যখন সমুদ্রের তলা থেকে তোলা হয় না, তখন সেই খনিজের মধ্যে পেট্রোলও থাকে, ডিজেলও থাকে, প্যারাফিন থাকে, বিভিন্ন ধরনের তেলের মিশ্রণ থাকে। এবার সেগুলোকে পৃথক করা হয়, সবগুলো তরল। তাহলে এই তরল একাধিক তরল পদার্থ মিশে আছে। তাহলে এই খনিজ তেলের মধ্যে যে আরো অন্যান্য পদার্থ মিশে থাকে তাদেরকে পৃথকীকরণ করা হয় কিসের মাধ্যমে? আংশিক পাতন পদ্ধতির মাধ্যমে। ঠিক আছে, এবং পেট্রোলিয়ামকে তরল সোডা বলে তোমরা জানো। পেট্রোলিয়ামের আংশিক পাতন করলে বিভিন্ন উষ্ণতায় প্রয়োজনীয় বিভিন্ন পদার্থগুলি আংশিক রূপে পাওয়া যায়। ঠিক আছে, এইগুলোকে আংশিক পাতনের মাধ্যমে পেট্রোলকে ডিজেল করে নিলাম, এই পেট্রোল আর ডিজেলকে পৃথক করে নিলাম। ঠিক আছে, প্যারাফিনকে পৃথক করে নিলাম। অর্থাৎ বিভিন্ন খনিজ যে তেল সেগুলোকে পৃথক করতে আমাদের ব্যবহার করা হয়। চলো, বিওজি ফেনল। তোমাদেরকে আমি দ্রবণ চ্যাপ্টারে পড়িয়েছি যে তেল আর জল কখনো মেশে না। সেই তেল আর জল যখন মিশে যাচ্ছে তাকে পৃথক করা হবে কিভাবে? অর্থাৎ কোনো একটা ইমালশন বা কোনো একটা দুটি তরল যারা একে অপরের সাথে মেশে না। দেখো, ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখতে হবে এগুলো। আগেরটা আংশিক পতন কি? এমন দুটি তরল যারা একে অপরের সঙ্গে মিশে যায়, পেট্রোল ডিজেলের সাথে মিশে যায়, অ্যালকোহল জলের সাথে মিশে যায়। অর্থাৎ এমন দুটি তরল যারা একে অপরের সঙ্গে মিশে যায়, এই রকম তরলগুলিকে পৃথক করতে আমরা ব্যবহার করি আংশিক পাতন পদ্ধতি। কিন্তু আমরা যদি এমন দুটি তরল আমাদের কাছে থাকে যে যারা একে অপরের সঙ্গে মেশে না, যারা একে অপরের সঙ্গে মিশছে না, এই রকম তরলকে পৃথক করার জন্য বিওজি নল ব্যবহার করা হয়। অতি সিম্পল, খুবই সহজ। দেখো, এটা হলো বিওজি নল। কেরোসিন আর এখানে জল মেশানো আছে, ভালো করে ঝাঁকানো হলো। ঝাঁকানোর পরে জল ভারী বলে জল তলায় চলে আসবে, কেরোসিন হালকা, কেরোসিন উপরে চলে যাবে। এরপর এখানে একটা ক্ল্যাম্প থাকে, এখানে একটা ক্ল্যাম্প থাকে। সেই ক্ল্যাম্প দিয়ে কি করা হয়? এই যে ক্ল্যাম্প, এই ক্ল্যাম্প দিয়ে ক্ল্যাম্পটা খুলে দেওয়া হয়। দেওয়ার পরে জল ধীরে ধীরে সব নিচের দিকে চলে আসে। এবার যেই জল সম্পূর্ণ চলে আসে, ক্ল্যাম্পটা বন্ধ করে দেওয়া হয়, কেরোসিন উপরে চলে যায়, উপরে থাকে। ভেরি ইজি, এটা খুবই সহজ। বিওজি ফানেল হলো লম্বা কিংবা গোলাকার আকৃতির একটি কাঁচের পাত্র যার নিচের দিকে স্টপ কক যুক্ত একটি সরু নল আছে। দেখো, এটাকে বলে স্টপ কক। এটাকে কি বলে? স্টপ কক মানে কি? আমি যখন খুশি তখন এটা বন্ধ করতে পারি, যখন খুশি তখন এটা খুলে দিতে পারি। স্টপ কক যুক্ত একটি সরু নল আছে। ফানেলের ওপরের মুখে একটা কাঁচের ছিপি লাগানো থাকে। এর উপরে এই যে এটা কাঁচের ছিপি লাগানো থাকে। পরস্পর মিশে যায় না এমন দুটি তরলের মিশ্রণকে বিওজি নলের সাহায্যে পৃথকীকরণ বা
এইভাবে করে দিয়েছে, পৃথকীকরণ করা যায়। অর্থাৎ পরস্পর মিশে যায় না এমন দুটি তরল, এদেরকে কি বলে, পরস্পর মিশে যায় না এমন দুটি তরলকে বলা, তরলের যে মিশ্রণ পরস্পর মেশে না এমন দুটি তরলের যে একটা মিশ্রণ তৈরি হয়, মেশে না তবুও এটাকে মিশ্রণ বলে, একে বলে কি ইমালসন। তাহলে ইমালসনের পৃথকীকরণে বিয়োজিনল ব্যবহার করা হয়। তাহলে পরস্পর মেশে না এমন দুটি তরলকে পৃথক করতে আমরা এই পদ্ধতি ব্যবহার করি। যেমন কেরোসিন এবং জলের একটা মিশ্রণ আমরা এখানে নিয়েছি। যন্ত্রপাতি কি কি নেওয়া হচ্ছে, বিয়োজিনল, ক্ল্যাম্প, স্ট্যান্ড ও বিকার। ঠিক আছে, এটা বিকার বলে। ক্লোরোফর্ম পদ্ধতি তো বললামই তোমাদেরকে, এরকম স্টপকটা খুলে দেওয়া হয়, জল যেই চলে আসে স্টপক বন্ধ করে দেওয়া হয়, পাত্রের উপরের থেকে যায় কেরোসিন, তলায় চলে আসে জল, এইভাবে পৃথক করা। যেহেতু দুজন তো মিশছে না, অত পৃথক করা খুবই সহজ, ওই এমনিতেই পৃথক হয়ে আছে, শুধু ঘাড় ধরে পৃথক করে দিলেই হয়ে যাবে। ব্যবহার কি, ক্লোরোফর্ম জল, বেনজিন জল, পেট্রোল জল, কার্বন টেট্রাক্লোরাইড জল, পারদ ও জলের মিশ্রণ, এরকম বিভিন্ন মিশ্রণকে পৃথক করতে এটা ব্যবহার করা হয়। চলো তাহলে তোমাদেরকে আমি কি কি পড়ালাম, আজকের মিশ্র কোনো মিশ্র পদার্থকে কিভাবে পৃথককরণ করব, তার মধ্যে তিনটে পদ্ধতি ইম্পর্টেন্ট আমরা করলাম। একটা আলোচনা করলাম কি পাতন পদ্ধতি, যেখানে কঠিন এবং তরলকে পৃথক করা হয়। আর একটা করলাম কি বলো, আংশিক পতন পদ্ধতি, যেখানে দুটি তরলের মিশ্রণকে পৃথক করা হয় এবং এমন দুটি তরল যারা একে অপরের সঙ্গে মিশে যায়। তারপরে পৃথকীকরণ পদ্ধতি বিয়োজিনলের দ্বারা করলাম, সেটা কি, এমন দুটি তরল যারা পরস্পরের সঙ্গে মেশে না। তাহলে এইরকম তরল মিশ্রণকে পৃথক করতে আমরা বিয়োজিনল ব্যবহার করি। যাই হোক, আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে, পরীক্ষার আগে তোমাদের ভীষণ কাজে দেবে ক্লাসটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সুস্থ মস্তিষ্কে ভালো করে পড়াশোনা করো এবং ভালো পরীক্ষা দাও। সবাই ভালো থেকো এবং ক্লাসটি দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নিজেও দেখো এবং বন্ধুদেরকে দেখতে সাহায্য করো যাতে তারাও শিখতে পারে। ঠিক আছে, চলো সবাই ভালো থেকো।